আসসালামু আলাইকুম। ভারতের এবারের নির্বাচনে নরেন্দ্র মোদীর দম্ভ চূর্ণ হয়েছে, এটা পরিষ্কার। আরো পরিষ্কার করি একটা শিরোনাম দিয়ে। প্রথম আলোর যে শিরোনামটি কিছুক্ষণ আগে তারা আপ করেছে, সেখানে বলা হচ্ছে নীতিশ নাইডুর হাতে এখন বিজেপির বাঁচা মরা। অর্থাৎ নীতিশ এবং নাইডু এই দুই নেতা, তার দল যদি সাপোর্ট করে তাহলে তারা সরকার গঠন করতে পারবে, তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবে, একটা অবস্থানে তারা যাবে। নতুবা এখন যেই ফলাফল যেটা পাওয়া যাচ্ছে তাতে একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি হারিয়েছে, এটা মোটামুটি চূড়ান্ত। 272 543টির মধ্যে 272টি আসন লাগে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য, কিন্তু সেটি হচ্ছে না। ফলে বিজেপিকে এখন হাত পাততে হচ্ছে ভারতের দুজন নেতার কাছে, একজন হচ্ছে নীতিশ, আরেকজন হচ্ছে নাইডু। খুবই ইন্টারেস্টিং দর্শক। ভারতের লোকসভা নির্বাচনের শেষ বেলা 3টা পর্যন্ত ফলাফলের যে চিত্র, তাতে দুটি কথা সম্ভবত বলা যায়। এক, এবারও নির্বাচনে জিততে চলেছে বিজেপি। দুই, গত দুবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা তারা সম্ভবত পাচ্ছে না, মোটামুটি নিশ্চিত। নির্বাচনের ভোট গণনা এখনো শেষ হয়নি, সুতরাং নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এই চিত্র স্থায়ী হবে কিনা। তবে অর্ধেক বা তার বেশি ভোট গণনা হয়ে যাওয়ার পর মনে হচ্ছে যে বিজেপি জিতবে এবং পরবর্তী সরকার তাদের শরিকদের নিয়ে চালাতে হবে। অর্থাৎ শরিক ছাড়া আর তাদের সরকার গঠন করার কোনো উপায় নেই। অর্ধেক ভোট গণনা শেষে বিজেপি এগিয়ে রয়েছে 241টা আসন, অথচ সরকার গঠনের জন্য তার একক সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার 272। আর প্রধান বিরোধী দল কংগ্রেস 99টি আসন। গত নির্বাচনে বিজেপি একাই 303টি আসন পেয়েছিল, যেখানে 272টা লাগে, সেখানে তারা একাই ছিল 303টি আসন। অর্থাৎ তাদেরকে আর কারোর দরকার ছিল না, কোনো জোট টোট দরকার ছিল না। আওয়ামী লীগের মতন, যেমন বাংলাদেশে আওয়ামী লীগের তো সরকার গঠন করতে কোনো জোট লাগে না, যার জন্য জোট অপাঙ্ক্তীয় হয়ে গেছে। কিন্তু এখন নরেন্দ্র মোদীর অবস্থা হচ্ছে তার ওই জোট ছাড়া তার উপায় নেই। ফলে এই অর্থে বলা যায় যে বাংলাদেশের তুলনায় তার ভরাডুবি। আর বাংলাদেশের নির্বাচন যাই হোক না কেন, আওয়ামী লীগ সরকারের আকাশচুম্বী অবস্থা। যাই হোক, সেটা অন্য বিতর্ক, আমি এখানে জাস্ট ফান করলাম। ভারতে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন 272 আসন, অর্থাৎ প্রয়োজনীয় আসনের চেয়ে 31 আসনে পিছিয়ে রয়েছে বিজেপি। এনডিএ জোটের শরিকদের প্রধান অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম, যারা এখন পর্যন্ত এগিয়ে রয়েছে 16টি আসনে, এবং বিহার, তার মানে ওই অন্ধ্রপ্রদেশের নাইডুর তার লাগছে। আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ, নীতিশ কুমার এই পর্যন্ত এগিয়ে আছে 14টা আসন। অর্থাৎ ওই 16টা 14টা, ওইদিকে বিহারের নীতিশ আর অন্ধ্রপ্রদেশের নাইডু, এই দুইজন ছাড়া এখন নরেন্দ্র মোদী অচল। এই দুই দল ছাড়া আরো একাধিক এনডিএ শরিকের উপর নির্ভর করতে হবে বিজেপিকে, ছোটখাটো 2-4টা দল আসন নিয়ে। এদের মধ্যে রয়েছে মহারাষ্ট্রের শিবসেনার সিন্ধে গোষ্ঠী, যারা এখন পর্যন্ত এগিয়ে রয়েছে 6টি আসনে। বিহারের লোক জনশক্তি পার্টি এগিয়ে রয়েছে 5টি আসনে, এবং উত্তরপ্রদেশের রাষ্ট্রীয় লোক দল এগিয়ে রয়েছে 3টি আসনে। তবে শুধু এসব দলই নয়, আরো বেশ কিছু দল রয়েছে যাদের কেউ 2 বা 1 আসনে সারা ভারতে এগিয়ে আছে। এদেরও সঙ্গে নিয়ে চলতে হবে ভবিষ্যতের বিজেপিকে। সেক্ষেত্রে ভবিষ্যতে অনেক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন ধরনের সমস্যায় পড়তে হবে বিজেপিকে। আগে যেমন একাই ব্যাটিং করেছে, এখন না, একা ব্যাটিং করা আর বিজেপির পক্ষে সম্ভব না। এই ধরনের সমস্যায় তারা গত দুবার পড়েনি। এর ফলে ভারতের রাজনীতির একটি নতুন অধ্যায় সূচিত হবে বলেও মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। যেটা আমি দর্শক বলেছিলাম যে বিজেপিকে তো কোনোভাবে ঠেকানো যাচ্ছিল না। তারা তো ভালো করার বদলে দেখা যাচ্ছে সেখানে অর্থনৈতিক সংকট বাড়ছে, বেকারত্ব বাড়ছে, সেইগুলিকে চাপা দেওয়ার জন্য তারা ধর্মীয় উন্মাদনা তৈরি করছে। ওই যে
রাম মন্দির প্রতিষ্ঠা করছে বাবরি মসজিদের জায়গায়, বিশাল করে প্রচার প্রপাগান্ডা করে এগুলি মানে নির্বাচনের আগে হিন্দুত্ববাদকে তারা উস্কানি দিয়ে, কিন্তু সেগুলো উস্কানিতে ভারতের মানুষ বা ভোটাররা পা দেয়নি। এটা একটা আরেকটি বিষয় হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, সেটাও সংকুচিত। তার মানে এক ধরনের ফ্যাসিজম প্রতিষ্ঠার দিকে চলে যাচ্ছিল বিজেপি, এই জায়গায় রাশ টেনে ধরলো এই ফলাফলটা। এটাই হচ্ছে মানে অগ্রগতি যেইভাবে এগোচ্ছিল। তাতে আমি বলছিলাম যে বিজেপি যদি আবার আসে এবং ওই আগের অবস্থানে আরো শক্তিশালী নেই, তাহলে শুধু ভারত না, আশেপাশের দেশগুলোর গণতন্ত্রের বারোটা বাজবে। সেই জায়গাটাই একটা ভারসাম্য তৈরি হলো। কারণ ওই বিহারের আর ওই অন্ধ্রপ্রদেশের ওই দুই নেতাকে সামলানো কিন্তু বহুত কঠিন, তারা বহুবার জোট ছেড়ে চলে গেছে, সেই ইতিহাসও আছে। তো এখানে অমর্ত্য সেনের প্রতীচী ইনস্টিটিউটের মুখ্য জাতীয় গবেষক সাবির আহমেদ বলেন, শরিক দলগুলোকে নিয়ে পরবর্তী সরকার চালানো এনডিএ জোটের জন্য নতুন এক ধরনের অভিজ্ঞতা হবে। সাবির আহমেদ বলেন, এতদিন বিজেপি একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেত, অবশ্যই এনডিএ ছিল, কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কার্যকর ছিল না। সবসময় বিজেপির সিদ্ধান্ত বা নীতি অগ্রাধিকার পেত, বিশেষ করে বিভিন্ন বিলকে আইনে পরিণত করার প্রশ্নে। এবারের কিন্তু তাদের শরিকদের কথা শুনতে হবে এবং এটা নিয়ে মোদি শাহের সরকার বেশ খানিকটা চাপে থাকবেন, বিশেষত যখন বিরোধীদের শক্তি অনেকটাই বাড়লো। এটাই হচ্ছে মূল কথা। তো 1999 সালে অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন এনডিএ জোট একাধিক শরিক নিয়ে 5 বছর সরকার চালিয়েছিল। তার অসুবিধা হলেও অটল বিহারী বরাবরই বলতেন, ইন্দিরা গান্ধী ও কংগ্রেসের বিরোধিতা করে জোট ঘরানার রাজনীতিতে তিনি অভ্যস্ত ও স্বচ্ছন্দ। কিন্তু এখনকার বিজেপি তা নয়। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এককভাবে বারবার জিততেই অভ্যস্ত এবং সেইভাবেই চালাতেন। তো এটাই একটা ভারসাম্য তৈরি হবে এবং সবসময় একটা কোণঠাসা অবস্থায় থাকবে। এটাই হচ্ছে ভারতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে, যেটা ভারতের জন্য এবং আশেপাশের দেশগুলোর জন্য একটি শুভ সংবাদ, এটুকু বলা যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।